রাজনীতিতে উত্তপ্ত বাংলা। গত কয়েক মাস ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে শেষ হয়ে গেছে, এরকমটাই বিজেপির বক্তব্য তৃণমূলের বিরুদ্ধে, এ রাজ্য সরকারের বিরুদ্ধে। গত কয়েক দিন ধরে আমরা যদি কিছু ঘটনার পরিপ্রেক্ষিত দেখি তাহলে দেখব হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, না হলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, না হলে তৃণমূল বিজেপি সংঘর্ষ বিভিন্ন জায়গায়, আর তার জেরে গুলি, বোমা, মৃত্যু। কি অবস্থা আইন শৃঙ্খলার! এছাড়াও এই আবহেই কংগ্রেস এবং তৃণমূলের চাপানুতর। কংগ্রেস বলছে বিজেপির দালাল তৃণমূল, তৃণমূল বলছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এখানে বিরোধিতা করছে কংগ্রেস। আমরা এসব নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা প্রণয় রায়, রয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, কংগ্রেস নেতা শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। এবার চলে যাব কেশপুর। নতুন করে উত্তপ্ত হলো, প্রাণ গেল কেশপুরে। গতরাতে বেপরোয়া বোমাগুলিতে প্রাণ গেল 14 বছরের কিশোর সহ দুজনের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুনের অভিযোগে সরব বিরোধীরা। তৃণমূলের পাল্টা দাবি, পারিবারিক বিবাদে অকারণে রাজনীতির রং লাগানো হচ্ছে। দেখুন। বৃহস্পতিবার রাতে গুলি বোমায় উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। ওরে পুলিশ আমার বাছুরকে নিয়ে গেল নি রে, বাছুর চুপচাপ পুলিশ চেয়ে দেখছে রে, আমার বাছুর 1 ঘন্টা আমার কোলে জীবন চলে গেল রে। শুক্রবার সকালেও ফের উত্তেজনা ছড়ায় কেশপুরের গ্রামে। কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। প্রথমে তৃণমূল নেতারা বিজেপির দিকে আঙুল তুলেছিলেন। বিজেপি এটা তো উস্কে দিতে পারে আর কি, এবং বিজেপির এখানে একটা খেলা আছে, যেহেতু এটা পারিবারিক বিরোধ, বিজেপি এটাকে খেলে দিয়েছে। শুধু কেশপুর নয়, সর্বত্র চলছে, এবং নিজেদের মধ্যে যে বিরোধ চলছে এটা বিজেপির কোনো ইন্ধন দিতে হয় না। তৃণমূলে লড়াই লাগিয়ে বিজেপির ফায়দা কি আছে? পরে অবশ্য সুর বদলান তৃণমূল জেলা সভাপতি। তারা সিপিএম এর হারমাত, তারা বিজেপি, তারা তৃণমূল, সব দলে আশ্রয় নিয়েছে। শুনুন, যারা দুষ্কৃতী তারা দুষ্কৃতী, নিজেদের মধ্যে জমি জায়গা এসব ব্যাপার নিয়ে গন্ডগোল, এতে দলের কোনো দায় নাই। ওখানে বিজেপি বলে কেউ নাই, প্রকাশ্যে বিজেপির সেরকম কোনো ক্ষমতা নাই। বহু রাজনৈতিক অশান্তির সাক্ষী কেশপুর যেন আর উত্তপ্ত না হয়, আবেদন কংগ্রেস জেলা সভাপতির। প্রশাসন এখনই উদ্যোগ নিক, যাদের কাছে অস্ত্র আছে র্যান্ডাম চেকিং তল্লাশি করে কেশপুর যেন আমাদের মেদিনীপুর জেলার আতঙ্কের শহর আবার পুনরায় না হয়। মেদিনীপুরে রামু নামে একজনের বাড়িতে হানা দেয় পুলিশ। কেন? কেশপুরের যে ঝন্টু, সে আমার বাড়িতে সকাল 8টার সময় এসে চা খেয়েছিল। ঝন্টু কোন পার্টি করে? ঝন্টু কোন পার্টি করে? হ্যাঁ, ঝন্টু কোন পার্টি করে? কোন পার্টি করে? কোন পার্টি? সব দিন। রফিক বলছেন ঝন্টু তৃণমূলের কেউ না, রামু বলছেন ঝন্টু তৃণমূলের। তৃণমূলের পঞ্চায়েত সদস্য শোনালেন শেখ আখতার আলী ওরফে একতারের কথা। একতার সম্পর্কে তার কাকা। একতারই নাকি হামলার মাথা। কিন্তু কেন? 10 গাড়ি মুরামের জায়গায় 5 গাড়ি ফেলে আমাকে 10 গাড়ি মুরামে বিলে সই করাতে বলছে। মানে মুরামটা শেখ আখতার আলী আমাদের একজন যে কন্ট্রাক্টর ছিলেন, তার কাছ থেকে সাব কন্ট্রাক্টর হিসাবে তার ডকুমেন্ট দেখিয়ে কাজ নিয়েছিলেন স্যার, কাজটা নিয়েছিলেন। কখনো জমির দুর্নীতি, কখনো বা রাস্তা তৈরিতে বেনিয়ম, কখনো সালিশি সভায় টাকা খাওয়ার অভিযোগ এই শেখ একতারের বিরুদ্ধে। বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগে প্রতিবাদ করেছিলেন মোহাম্মদ সেলিম, তাকে আক্রান্ত হতে হয়েছিল। একতার কোন দলের সঙ্গে যুক্ত? 2011 সালেও সিপিএম করতেন শেখ আখতার আলী। 2019 সালে বিজেপির হয়ে কাজ করে এবং তারপরেই তৃণমূলের সংস্পর্শে আসে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তিনি প্রভাব বাড়ানোর কাজ করতেন। বৃহস্পতিবার রাতে কেশপুরের দামোদর চকে হামলায় দুজনের মৃত্যুর পেছনে কারণটা খোলসা করলেন সেলিমের এক আত্মীয়। কারা কারা? তা একতার ত্রিপাঠী গোষ্ঠী, মানে আপনার তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের ব্লক সভাপতির ঘনিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনারা কাদের, মানে কাকে সমর্থন করেন? আমরা সঞ্জয় পান গোষ্ঠী আমরা। আচ্ছা, তার মানে এটা হচ্ছে পুরোটাই গোষ্ঠী কন্দলের ঘটনা। হ্যাঁ হ্যাঁ। বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন পুলিশের বিরুদ্ধেও। আই দুটো মার্ডার হলো, পুলিশ থাকায় মার্ডার হলো, তবুও পুলিশ এলো না। স্থানীয় তৃণমূল কর্মীরাই শোনালেন দলের গোষ্ঠীদ্বন্দ্বেই নিরীহ দুজনের মৃত্যুর কথা।
শোনালেন সিপিএম থেকে আসাদের হাতে আদি তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার কথা। শোনালেন পুলিশের নিষ্ক্রিয় থাকার কথা। কেশপুর থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে উজ্জ্বল রায়, শঙ্কর রায় ও সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। আমরা আরো বেশ কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু আসলে সময় কম। একটা ছোট্ট করে আরো একটা ঘটনার কথা তুলে ধরি। গাইঘাটায় তৃণমূল বিজেপি সংঘর্ষ। বিশ্বকর্মা পুজোর দিন দুদলের সংঘর্ষে দুপক্ষের 4 জন আহত। তৃণমূল সমর্থককে মারধরের অভিযোগ। তৃণমূল সমর্থককে বাঁচাতে গিয়ে আহত আরো এক তৃণমূল কর্মী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আর এই সব ঘটনার প্রেক্ষিতে মুকুল রায়ের অভিযোগ, এখানে আইন শৃঙ্খলা একেবারেই নেই। যে বাংলায় যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, এটা তারই নিদর্শন। একদমই তৃণমূলের নিজস্ব অন্তর্দ্বন্দ্ব। আমি দেবনারায়ণ দা আপনার কাছে যাব, এরপরে কি বলবেন? বেশ কয়েকটি ঘটনা পরপর ঘটে গেছে। আমি যেটা তুলে ধরলাম না তা গতকাল এখানেই এই কলকাতাতে শ্যামপুকুরে তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। কি নাম, মাংস ভাত খাওয়ানো হবে রক্তদান শিবিরের পর, আর তাই তোলাবাজি চলছিল। সেই তোলাবাজি রুখতে গিয়ে আরেকজন তৃণমূল নেতা তাকে মার খেতে হলো, চোখে 6টি সেলাই পড়লো। এরপরে কি বলবেন? আইন শৃঙ্খলা কোথায়? ট্রুথ ইজ নেভার পিওর অ্যান্ড রেয়ারলি সিম্পল। সত্যটা কদাচিৎ বিশুদ্ধ এবং কখনো সিম্পল না, স্বাভাবিক নয়। আজকে যে সত্যটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গে সবই তৃণমূল, যারা শুনুন মাসলমান মিসক্রিয়েন্ট তৃণমূলে ঢুকেছে, আগে সিপিএমও ঢুকেছিল। এরা পার্টিতে ঢুকে পার্টির বদনাম করে, পার্টির নাম করে। কিন্তু তৃণমূলকে জিজ্ঞাসা করা হয়েছিল মন্ত্রীকে, উনি বলছেন যে আমাদের পার্টির এই নির্দেশ নেই। কিছু লোক আছে তোলাবাজি করার জন্য ঠোকে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এটা কেন পারে না? এটা পারে না, হ্যাঁ, ঘটলো যা, তা নিয়েও কি বলবেন? সেখানে তৃণমূল কংগ্রেসের পতাকাই দেওয়া হচ্ছে মৃতের দেহে। না সেটা তো না, আমি তো বলছি এই সমস্যাটা আজকে সারা বাংলায় কম বেশি রয়েছে। এবং এরা যে তৃণমূলের নাম করে তৃণমূলের কথা বলছে, আসলে বিভিন্ন দলে, এই তৃণমূল থেকে এই সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপি, এইভাবে। সুতরাং এই যে টালমাটাল অবস্থা তৃণমূলের নয়, এইটে তৃণমূলকে বিভিন্নভাবে অপদস্থ করার জন্য হচ্ছে। গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই আছে, গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে নেই, গোষ্ঠীদ্বন্দ্ব সব ক্ষেত্রেই আছে। কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের নাম করে শুধু তৃণমূলকে মেরেছে, আর বিজেপি যখন মারে তখন তৃণমূল মারে, আর তৃণমূল বললে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এই সহজ সত্যটা, ওই বলছি না, সহজ সত্যটা বিশ্বাস করা যায় না। সুতরাং এখন দু পার্টি না, কেউ দুধ দিয়ে ধোয়া নয়। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, প্রত্যেকে রাজনীতির ক্ষেত্রে আজকে কেউ দুধ দিয়ে ধোয়া না। আর তার মধ্যে মিসক্রিয়েন্টসরাও এই রাজ্যকে, এই সরকারকেও, তার মানে বিজেপির মধ্যেও মিসক্রিয়েন্টস আছে, এবং বিজেপি তৃণমূলের উপর আক্রমণ করছে, কিন্তু আবার বলছে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, তাই তো? পশ্চিমবঙ্গে এখানে তৃণমূল থেকে গেছে, মানে কেশপুরেও তাই হয়েছে বলছেন, বিভিন্ন রকমের ষড়যন্ত্র রয়েছে, বিভিন্ন রকম তাদের নামে এলিগেশন রয়েছে। দেখুন, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালের পরে বলেছিলেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করি। তো যে রাজ্যের পুলিশ মন্ত্রী গুন্ডাদের কন্ট্রোল করে নিজেই বলেন, অথচ পুলিশ মন্ত্রী আজকের যে ঘটনাগুলো দেখাচ্ছেন, তিনি গুন্ডাদেরও কন্ট্রোল করতে পারছেন না, পুলিশকেও কাজে লাগাতে পারছে না। এই অবস্থা পশ্চিমবঙ্গের আছে আজকে। এটা তো ঠিক যে গোটা পশ্চিমবঙ্গ একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র বোমা মজুত করা আছে, আর যখন সেই ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কোনো প্রশাসন আছে বলে মনে হবে? তৃণমূলের অনেকের অভিযোগ যে চোরাগুপ্তা ভাবে বিজেপি অনেক জায়গায় ইন্ধন যোগাচ্ছে। এবার যে প্রসঙ্গটা আসছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, দেখুন আপনারা যে কটা ঘটনা দেখালেন, প্রত্যেকটা ঘটনার সাথে একটা অর্থনীতি যুক্ত আছে। যে আমি কাটমানি, এখান থেকে কাটমানি, সেখান থেকে কাটমানি, এই কাটমানিটা তো শাসক দলে না থাকলে, সরকারি কন্ট্রাক্ট না পেলে কেউ কাটমানি পেতে পারে না। তাহলে গোষ্ঠীদ্বন্দ্বটা বিজেপিতে কি করে থাকবে? আজকে বিজেপি করার অপরাধে বিজেপির পতাকা তোলার জন্য খুন হতে হচ্ছে। তো যারা কাটমানির ভাগিদার, তারা
শাসক দলে না থেকে বিজেপি দলে আসবে, খুন হওয়ার জন্য আসবে? অতএব এই যে কথাগুলো বলা হচ্ছে যে বিজেপিতেও গোষ্ঠীদ্বন্দ্ব আছে, আরে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় থাকবে যেখানে কিছু পাওয়ার থাকবে? আজকে পশ্চিমবঙ্গে বিজেপি কেশপুরে তো পাওয়ার আছে, পাওয়ার ছিল, এবং এখানে কি বলা হয়েছে, আরেকজন তৃণমূল নেতা বলছে দুর্নীতির কথা, একতার আলীর বিরুদ্ধে দুর্নীতি, মোরাম ফেলা নিয়ে দুর্নীতির কথা। দেবনারায়ণ দা, আপনাকেই প্রশ্ন করছি। আমি এটা অস্বীকার, না আমি যে কথাটা বলছি, হ্যাঁ আমি যেটা বলছি দুর্নীতি নিশ্চয়ই, না আমি বলছি না তৃণমূলে যারা প্রশাসনে যারা আছে সবই সাচ্চা, একটা অংশ দুর্নীতি তো রয়েছে। এবং আজ 8-9 বছর, তার মানে উনি বলছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে যে প্রশাসন চলছে তারা দুর্নীতিবাজ, দেবনারায়ণ সরকার বলছে। স্বীকার করছি না, কিন্তু আজকে তথাকথিত বিজেপি যাদের নিয়ে পুষছে, না বিজেপি যাদের নিয়ে পুষছে, বিজেপি যাদের, তারা কি দুর্নীতি মুক্ত? তাদের নামেও তো 20 কোটি 25 কোটি টাকার কেলেঙ্কারি আসলে বলা হয় শতরূপ শিকড়টা রয়েছে সিপিএম এর মধ্যে, শিকড় রয়েছে সিপিএম এর মধ্যে, ক্ষমতা পরিবর্তন হয়েছে, চলে এসেছে এখানে। আজকে রফিকও তাই বলেছেন, এবং আজকে অজিত মাইতিও তাই বলেছেন, সিপিএম এর হাড়মাদরা চলে এসেছে তৃণমূলে বা কোথাও বিজেপিতে, এরকম। দেখুন, সিপিএম এর কিন্তু শিকড়। তিনটে কথা বলছি খালি। প্রথম কথা হচ্ছে, আমি দেখলাম যে আপনি কেশপুরে যে ঘটনা দেখালেন সেখানে তৃণমূলের নেতারা বলছেন যে এই খুন খারাপি যেটা হয়েছে এটা রাজনৈতিক নয়, এর পেছনে পারিবারিক বিবাদ রয়েছে। আমার একটা সহজ প্রশ্ন, পারিবারিক বিবাদেও যদি বোমা বন্দুক বেরোয় এবং লাশ পড়ে, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো? দ্বিতীয় কথা হচ্ছে, দেবনারায়ণবাবু একটা খুব সঠিক কথা বলেছেন যে আজকে এই দল, আজকে কেউ সিপিএমে ছিল, কালকে সে তৃণমূলে চলে গেল, পরের দিন বিজেপিতে। এই যে কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলায়, এর ফলে এই ধরনের জিনিসগুলো পশ্চিমবাংলায় বাড়ছে। আমি দেবনারায়ণবাবুর কথার সাথে 110 ভাগ সম্মত। হ্যাভিং সেড দ্যাট, আমি এটা বলছি দেবনারায়ণবাবু, পশ্চিমবাংলায় আজকে এই দল থেকে কালকে ওই দলে যাওয়ার কালচার, যে কালচার বাংলায় কোনোদিন ছিল না, সেই কালচারকে কারা বাংলায় এনেছে, কারা বাংলায় জন্ম দিয়েছে, সে আমি, আপনি এবং আমাদের দর্শক সবাই জানেন। আমি 3 নম্বর কথা বলছি, নাম না করে তৃণমূলের দিকে, না আমি নাম করে তৃণমূলের দিকে বলছি যে পশ্চিমবাংলায় দেখুন, বামফ্রন্ট আমলে আপনি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু রাজনৈতিক দলের নির্বাচিত জনপ্রতিনিধিরা হাটে বাজারে গরুছাগলের মতো বিক্রি হবে। আজকে যারা তোলা তুলছে, আজকে যারা দুর্নীতি করছে, আজকে যারা খুন করছে, তারা চলে এসেছে সিপিএম থেকে। আমি সিপিএমই শিকড়। আমি কথাটা আমাদের সময় একটু বিরতিতে যেতে হবে। ঠিক আমি সে কারণেই বলছি, করবেন না আমি বলিনি। শিকড়, হ্যাঁ শিকড়, তা যদি ধরে নিয়ে যে কথা সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ যিনি করছেন, সেই মুকুল রায় শিকড় তো আছে তৃণমূল কংগ্রেসে। তা আজকে কেশপুরে যার নাম করে বলা হচ্ছে, আমি তাকে চিনি না, সে কোনোদিন সিপিএম করতে কিনা আমি জানি না, মুকুল রায় মুখেই শুনলাম। কথাটা যদি সত্যি হয়ে থাকে, তার দায়িত্ব যদি আজকে সিপিএম কে নিতে হয়, সে 10 বছর 12 বছর আগে সিপিএম করতে বলে, তাহলে ধরে নিতে পারি আজকে পশ্চিমবাংলায় মুকুল রায় বিজেপি নেতা নয়, তৃণমূল নেতা। এই সমস্ত কথা বলার তো কোনো মানে হয় না। আজকে পশ্চিমবাংলায় যে একটা দল ক্ষমতায় আছে, তাদের ছত্রছায়ায় কিছু লোক তোলাবাজি, মস্তানি, গুন্ডামি করছে, তার দায়িত্ব রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল তারা নেবে কি নেবে না। বেশ, আইন শৃঙ্খলা নেই এ রাজ্যে, মুকুল রায় যেটা অভিযোগ করলেন। আমি শুভময় মৈত্রর কাছে যাব এবং শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়ের দুজনের কাছেই যাব। একটা ছোট্ট বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে গাইঘাটায় যে তৃণমূল বিজেপি সংঘর্ষ, সেই সংঘর্ষ নিয়ে ইতিমধ্যেই চাপানুতোর তৃণমূল এবং বিজেপির, দেখতে দেখতে যাব। সেই ছেলেটাকে আবার কালকে ওরা মারধর করে, তার হসপিটালে তার 3টে সেলাই হয়, সে এখনও অসুস্থ। এই গোলমালটা ওরা একটা এলাকা দখলের লড়াইয়ের মতোই করছে তারা, বিজেপি। আমার জানা যেখানে আছে বিজেপি কর্মীদের তৃণমূলকে মারতে হয় না, তারা নিজেরাই মারপিট করছে সব জায়গায়, পেপার করলে, টিভি করলে। একটা উত্তপ্ত শিলিগুড়িও, কারণ আজকে বিভিন্ন সময়ে আইন শৃঙ্খলা নেই এ রাজ্যে, সরব বিজেপি। আজকেও কর্মসূচি ছিল শিলিগুড়ির, এবং শিলিগুড়িতে তুলকালাম, বিজেপি পুলিশ ধস্তাধস্তি, রাজপথ যেন রণক্ষেত্র। দেখুন। পুলিশের সঙ্গে বিজেপির ধস্তাধস্তি, তারপর পুলিশকে গেরুয়া হুমকি। পুলিশকে আমি সমস্ত পুলিশকে রেসপেক্ট করি, কিন্তু যে ভাইটা করছিলে নামটা আজকে লেখা রয়ে গেল, তোমার চাকরিটা কিভাবে থাকে আমরা সেটা দেখছি। আজকে যে মিছিল দেখলেন, এত বৃষ্টি, জায়গায় জায়গায় গাড়ি আটকেছেন, তাও এই মিছিল হলো।
এটা হচ্ছে ট্রেলার ছিল, এখনো পুরো সিনেমা বাকি আছে। রাজ্যে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগকে অস্ত্র করে শুক্রবার শিলিগুড়ির পথে নামে বিজেপি। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে এসডিও অফিস পর্যন্ত মিছিল হওয়ার কথা ছিল, কিন্তু মিছিল স্টেডিয়াম থেকে খানিকটা এগোতেই আটকে দেয় পুলিশ। হাসমি চকে পুলিশের ব্যারিকেড, সেখানেই শুরু হয় ধুন্ধুমা। শেষমেশ পথে বসেই বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। শিলিগুড়ি থেকে ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। চলে যাব শুদ্ধসত্য বন্দ্যোপাধ্যায়ের কাছে। আপনাদের সভাপতি একেবারে কট্টর তৃণমূল বিরোধী, যথেষ্ট কথাবার্তা বলছেন, আক্রমণ করছেন, কিন্তু আইন শৃঙ্খলার প্রশ্নে রাস্তায় নেমে অ্যাডভান্টেজ বিজেপির, কি বলবেন? দেখুন, আইন এবং শৃঙ্খলা, একটা সরকার চালায় আইন আর শৃঙ্খলা রাখে দল। বিজেপি দলটা এখন ভিড় হওয়া স্বাভাবিক, কারণ নেতৃস্তরে যে কোনো লোক বাইরে থেকে এসে ডাইরেক্ট রাজ্য সম্পাদকের পদে যায়। আর দ্বিতীয়ত, একদম তৃণমূল স্তরে ওদের সভাপতি বলে দিয়েছে যে বিজেপি করলে যে বেআইনি কাজ করবেন এমন কোনো গ্যারান্টি নেই। তাই বেআইনি কাজ যারা করবে তারা বিজেপি, মানে তৃণমূল মানেই বিজেপি। আপনারা যেটা প্যাকেজে দেখালেন, যেটা বিজেপি তৃণমূল সংঘর্ষ, মুকুল রায় কিন্তু ভালো কথা বলেছে, এরা তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। অজিত চৌধুরী রিয়া চক্রবর্তীর জন্য পান কাটছে, বাঙালি অস্মিতার কথা বলছে, আর এই পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন রিয়া চক্রবর্তীরা ধর্ষিত হচ্ছে। কংগ্রেসের কোন আন্দোলন নেই এখানে, যে প্রত্যেক দিন তরুণী থেকে শুরু করে বৃদ্ধা গৃহবধূ ধর্ষিত হচ্ছে, কংগ্রেসের কোনো বিবৃতি নেই, কংগ্রেস রাস্তায় নেই। অর্থাৎ তৃণমূলের সাথে কারা আছে এটাই প্রমাণিত হয়। বিজেপি তো রাস্তায় নেমেছে, এখানকার যারা মহিলারা ধর্ষিত হচ্ছে তার প্রতিবাদে, আইন শৃঙ্খলার জন্য, অথচ কংগ্রেস রাস্তায় নেই, কংগ্রেস রাস্তায় নেই, কংগ্রেস তৃণমূলকে সাপোর্ট করছে। সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জিকে নিয়ে মিটিং করছে, এটাই হচ্ছে কংগ্রেস আর তৃণমূল। আপনি একটা নেতার জন্ম দিয়ে দেখান, তৃণমূলের থেকে লিস্ট দিয়ে আপনারা দল চালাচ্ছেন। এত বড় দলে গান্ধী পরিবারের বাইরে একটা নেতা তৈরি করতে পারলেন না, আপনারা বলছেন নেতা তৈরি করে দেখান। এত বড় একটা জাতীয় দল গান্ধী পরিবারের বাইরে সভাপতি করতে পারছেন, আপনারা বলছেন নেতা তৈরি করে দেখান। আমি বলছি ওরা এবার নেপাল দিয়ে চীনের দিকে এগিয়ে যাবে, ওদের বাংলায় আর কোনো জায়গা নেই। স্বপ্ন দেখুন, স্বপ্ন। আসবো শুভময় মৈত্র, কি বলবেন আইন শৃঙ্খলা প্রশ্নে? আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা? কেশপুরের পর, গোঘাটের পর আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় কখনো তো সামনের দিকে তাকানো যায় না, তাই আমি ভাবছিলাম যে কতটা পেছানো যায়। মানে আজকের পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এই পরিস্থিতি, মানুষ আগুন আবিষ্কারের জন্যই নিশ্চয়ই এই গোলমাল হচ্ছে। কারণ আগুন আবিষ্কার করেছিল মানুষ, সেজন্যই তারপর অস্ত্র তৈরি হয়েছে, ব্রোঞ্জ যুগ এসেছে, লৌহ যুগ এসেছে, নাহলে মানুষ মারামারি করতো কি দিয়ে? আসলে পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনা আপনি যদি আগের দিনেরটা আজকে চালিয়ে দিতেন রিপিট টেলিকাস্ট করে, আর একটু লাইভ লিখে রাখতেন ডান দিকের ওপরে, তাহলে কিন্তু এই একই আলোচনা হতো। এর কারণটা হচ্ছে, যে কোনো রাজনৈতিক আলোচনায় আমরা সবসময় পিছিয়ে যাচ্ছি। যে এই নেতা বামফ্রন্টের ছিলেন, বিজেপি হয়ে তৃণমূলে গেছেন, বা তৃণমূলে ছিলেন বিজেপি হয়ে বামফ্রন্টে আসছেন, সেই সম্ভাবনাটা এখন একটু কম, কারণ বামফ্রন্ট ক্ষমতায় আসার সম্ভাবনা কম। অর্থাৎ রাজনৈতিক আলোচনায় দ্বন্দ্ব বলুন, গোষ্ঠী দ্বন্দ্ব বলুন, যাই বলুন, বিভিন্ন মানুষের মধ্যে যে মারামারি বা দ্বন্দ্ব, সেটা কিন্তু পুরোপুরি তার একটা রাজনীতিকরণ। তৃণমূল কংগ্রেসও সেটা কিছু করতে পারলো না, পরিবর্তন আনতে পারলো না, এটাই একেবারে। এবার আবার আপনার যে মূল প্রশ্নটা হচ্ছে যে রাজনীতির এই অবমূল্যায়ন কেন হচ্ছে? রাজনীতির অবমূল্যায়ন হবেই আপনার প্রতিটি সন্ধ্যেবেলার আলোচনায়। যদি সব সময় আপনি যে কোনো আলোচনায় পেছনে যান, তাহলে সামনের দিকে এগোতেই পারবেন না। ফলে আপনি যত পেছোবেন, পেছোতে পেছোতে পুরাতন প্রস্তর যুগে চলে যাবেন। তার মানে ছোট্ট করে যাব, পুরাতন প্রস্তর যুগে নিয়ে গেছেন আপনারা এই রাজ্যকে আইন শৃঙ্খলার দিক থেকে। না, পুরাতন প্রস্তর যুগ না, আমরা কালচার অ্যালোন রেগুলেট মরালস, সংস্কৃতি কি নৈতিকতাকে নিয়ন্ত্রণ করে, আনাতোলি ফ্রান্স বলেছিল। সংস্কৃতি নৈতিকতাকে আজকে যদি বাঙালি বলতে পারছে এরকম কথা না, আমরা আদর্শ রাষ্ট্র কোনোদিন হয় না। না, আমি আরেকটা কথা বলছি, আজকে যদুবংশ কি লড়াই করে আমি বলছি আদর্শ রাষ্ট্র তৈরি করব আজকে না। আজকে যে সংস্কৃতিকে, না আমি তো বলছি আগে 5-6টা করে খুন হতো,
দেখা যায়। আমি একটা কথা বলছি কিন্তু পুরো সবাই শান্তি পেতাম। দেবনাথবাবু এক সেকেন্ড, সংস্কৃতিকে অস্বীকার করে আজকে যদি বলি আমি একটা কথা বলছি, কি ছিল আমি একটা কথা বলছি, এটাই বলছি অয়নদা, সংস্কৃতি কি ছিল? ক্ষমতা তো সবাই চায়। আজকে যারা বসে আছে রাজনৈতিক নেতা, এরা তো সব ক্ষমতাবিহীন। এটা কি সত্য কথা? আচ্ছা হয়েছে, এবার একটু আমি একটা কথা খালি বলি অয়নদা, শুভময় বাবুর কথা, শুভময়দার কথা আমি আরে বাবা ঠিক আছে বললাম তো, এবার বলতে আসছি দেবনানন্দা, 30 সেকেন্ড আসছি, দেবনানন্দা আসছি, দেবনানন্দা আসতে পারছেন না গানে, শুভময়দার কথাটা যেটা আমি শুভময়দার সাথে 110 ভাগ একমত, এবং শুভময়দার কথা যদি আমি ঠিক মতো করে বুঝে থাকি সেক্ষেত্রে আমার ধারণা শুভময়দার অভিযোগটা শুধুমাত্র তৃণমূলের বিরুদ্ধে নয়। আমি আপনাদেরকে মিডিয়াকেও একটু অনুরোধ করব, যখনই আজকে এই 2020 সালের সেপ্টেম্বর মাসে যখনই কোনো অন্যায় ঘটনা ঘটছে, এই যে মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, তৃণমূল আমলে হচ্ছে তো কি, বামফ্রন্ট আমলে হতো না, বামফ্রন্ট আমলে হচ্ছে তো কি, কংগ্রেস আমলে হতো না, কংগ্রেস আমলে হচ্ছে তো কি, ব্রিটিশ আমলে হতো না, এইটা বলে আপনারা আসলে আজকের অপরাধীদের দিক থেকে চোখ ঘোরাতে চাইছেন না তো, বা চোখ ঘোরানোর কাজে সাহায্য করছেন না তো। আমার মনে হয় এই রাজ্যে হয় না, এখানে হয়, তার দায়িত্ব তো সিপিএমকে নিতেই হবে। আরেকটা কথা বলে দিই, অন্য রাজ্যে হয় না, পশ্চিমবঙ্গে বিরতির পর দেবনানন্দা আপনাদেরকে বলা হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির দালাল, বিজেপির দালালি করেন আপনারা, এটাও বলা হচ্ছে। আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তপ্ত বাংলা, একদিকে হিংসায় উত্তপ্ত বাংলা, সংঘর্ষে উত্তপ্ত বাংলা, অন্যদিকে বিরোধী দুই দলের মধ্যে, বিজেপির বিরোধী দুই দলের মধ্যে জোর তরজা। আজ এবার দিল্লিতে লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিবৃতি পেশ করে সুর চড়িয়েছেন। তার দাবি, দেখুন, পশ্চিমবঙ্গে বিজেপির হাত ধরেছে কংগ্রেস, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। এই কংগ্রেস দিল্লিতে তৃণমূলের থেকে সহযোগিতা আশা করতে পারে না। এবার দেখুন এর পাল্টা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যানের নির্বাচন হলো, কংগ্রেস সহ বিরোধী দল ডেপুটি চেয়ারম্যানের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো কার বিরুদ্ধে? বিজেপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে। যেখানে বিজেপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস সহ অন্য দল বিরোধিতা করছে, তখন তৃণমূল কি বলল? আমরা নির্বাচনে নেই। দালালিটা কে করলো? যখন নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাস হচ্ছে, রাজ্যসভায় পাস হচ্ছে, তখন নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দিচ্ছে কে? কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দল। সেখানে অনুপস্থিত থাকছে কে? এক বিরাট অংশের এমপি, সেখানটাই যারা তৃণমূলের এমপি তারা সেখানে অনুপস্থিত থাকছে। এমনি কি অনুপস্থিত থাকে? যদি দিদি বলে সবাইকে বিরুদ্ধে ভোট দিতে হবে, তাহলে তৃণমূলের কোনো এমপির কি ক্ষমতা আছে সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা? বারবার সিপিএম এই অভিযোগটা করে এসেছে, তৃণমূল বিজেপি আসলে তলে তলে আঁতাত আছে। আজকে দালাল করার কথা বলা হলো, কি বলবেন? আজকে রাজ্যসভায়, লোকসভায় এগুলো তো ঘটনা ঘটেইছে। আমাকে বলছেন দেবনারায়ণদা? ও আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি। ওনারা বলছেন যে তৃণমূল ভোট দেওয়ার পরিবর্তে লোকসভা থেকে বেরিয়ে গেল। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, না ভোট রাজ্যসভায় হোক, লোকসভায় হোক, রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান নির্বাচনেও আপনারা ভোট দেননি? না না, ভোট দিলেও ওরা তো না, ওরা সংখ্যাগরিষ্ঠ হয়ে বসে আছে। আমি ভোট দিয়ে আমার বিরোধিতা কি? আমি যে সরকারে থাকবে সে তো সংখ্যাগরিষ্ঠ হলেই সরকারে, তাহলে তো পার্লামেন্ট তুলে দিলেই হয়। আমি বিরোধিতা করছি, বাবু পার্লামেন্ট মানে কি? পরিষ্কার দেখা যে বিরোধী, যে মাইনরিটি, সেও সেখানে দাঁড়িয়ে নিজের ডিসেন্টকে নোট করাবে, সেটাই তো পার্লামেন্টের কাজ। আপনি গভর্নমেন্ট সবসময় মেজরিটি সমর্থন। আরে আজকে বিজেপি বলে না, যে যখন গভর্নমেন্টে থাকবে সে তখন মেজরিটি। আমি একটা শতরূপের কথা ধরেই আমি প্রশ্ন করি আপনাকে দেবনারায়ণদা, শতরূপের প্রশ্ন ধরেই করি। আজকে এ রাজ্যে, দেবনারায়ণদা প্লিজ, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস একেবারে মেজরিটি, কংগ্রেস কি যাবে না, বিজেপি কি যাবে না বিধানসভায়? তখন বেরিয়ে ভোট দেবে না বিরোধিতায়? করা হয় কিছু বল না, আমাকে বলছেন। আমি একটা কথা বলতে চাই, দেবনারায়ণ বাবু বলার কিছু নেই, উনি কিছু বলতে পারবেন না। বলুন। দেবনারায়ণ বাবুর বলার কিছু নেই। আমি তো শুনতে পাইনি।
না আমি আপনাকে শুনতে হবে না, শুনে আপনি বলতে পারবেন না। ওটা আপনার দেবনারায়ণ বাবু লোকসভা ভোটের আগে কি মানুষের কাছে গিয়ে বলেছিলেন যে যদি তৃণমূল কংগ্রেস মেজরিটি পায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হয়, তবেই আমাদের এমপিরা পার্লামেন্টে যাবে, আর যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় না আসে, যদি তৃণমূল কংগ্রেসকে বিরোধী আসনে বসতে হয়, তাহলে আমাদের নির্বাচিত এমপিরা পার্লামেন্টে যাবে না? আমি আসছি শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো। শুদ্ধ সত্য বন্দ্যোপাধ্যায় আজকে ফেসবুক পোস্টে আমাদের যে নিউজ 18 বাংলায় আজকে 8টার আলোচনা, সেইটা তুলে ধরে তিনি বলেছেন রাজ্যে বিজে মূল। কেন শুদ্ধতা, কেন বিজে মূল, কেন? আমি এই কথাটাই বলছি, শুনুন। যে কথাটা বললেন, আমি আজকে ভেবেছিলাম আজকে কোনো প্যানেল ডিসকাশন হবে না, কারণ গত 24 ঘন্টা আগে ডেরেক এব্রাহিমের এই বিবৃতির পর অধীর রঞ্জন চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ, চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে তৃণমূল সুপ্রিমো থেকে যে কোনো নেতা আসুক, আমার বিতর্ক করুক নিরপেক্ষ সাংবাদিকদের সামনে টিভিতে, যদি এই বিষয়ে বিতর্ক হয়। কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার একটা বিবৃতি দিয়েছেন, আমাকে কথাটা বলতে দিতে হবে। দ্বিতীয় কথা, আজকে ফেসবুকে আরেকটা ভাইরাল হয়েছে যে ডেরেক বাবুর কুইজ কন্টেস্ট, তাতে অনেকগুলো প্রশ্ন আছে যে কংগ্রেসে থেকে কে বলেছিল বিজেপি অচ্ছুত নয়, নতুন পার্টি করে কে প্রথম বিজেপির সঙ্গে জোট করেছিল, কার সঙ্গে জোট করে বিজেপি প্রথম সাংসদ এনেছিল রাজ্য থেকে, কার আমলে গুজরাট দাঙ্গার পরে, বাবরি মসজিদ দাঙ্গার পরে কোন পার্টি বিজেপির সঙ্গে জোট করে, কার আমলে আরএসএস হিন্দু সংহতি এত তাদের শাখা বাড়ায় এবং বিজেপি 18খানা এমপি পায়, আজকে দাঙ্গা হয়। সবগুলোর একটাই উত্তর, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস। আজকে ওদের কোনো ডিবেট করার চ্যালেঞ্জ নেওয়ার ওদের কোনো সাহস নেই। দ্বিতীয় কথা, আজকে ঘটনা হচ্ছে যে মোদী বাবুর চীন, অর্থনীতি, করোনা, লকডাউন নিয়ে এত অপদার্থতা, যখন হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী বলতে বলেন, স্পিকার নিজে থামিয়ে দেন, আপনার বলা হয়ে গেছে, বলতে হবে না। এই অবস্থায় যখন সোনিয়া গান্ধী পূর্ণ মর্যাদায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিএসটি নিয়ে মিটিং এ পৌরত্বের অধিকার দিয়েছিলেন, উনি আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিলেন, এবং এখানে অধীর রঞ্জন চৌধুরী আসার পর এতটাই চাপে পড়ে গেছেন, বিজেপিকে খুশি করতে হবে যে আমরা বিরোধী ঐক্য, সেই জন্য আজকে দিল্লির কথার পরিপ্রেক্ষিতে কিছু বলার আছে দেবনারায়ণ দা। আচ্ছা শুদ্ধ বাবু আজকে কংগ্রেসের কিছু আছে, কিছু সেন্ট্রাল থেকে পুরো রাজ্য পর্যন্ত ডিবেট করবেন, ধুয়ে গেছে। আপনি অজিত দার সঙ্গে ডিবেট করবেন, সোশ্যাল মিডিয়ায় আছে, আপনি আমার সঙ্গে ডিবেট করবেন, কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় আছে। কোন আরে কেন মাথা ঘামাচ্ছেন, কেন মাথা ঘামাচ্ছেন, তাহলে কংগ্রেস বড় কথা হচ্ছে বিজেপি বিরোধী যে লড়াই ভারতবর্ষে, সেই লড়াইয়ের প্রতি আপনাদের কমিটমেন্টটা প্রশ্ন করা হচ্ছে। দেবনারায়ণ বাবু দয়া করে একটা কথা শুনুন, সিএএ নিয়ে প্রশ্ন আমি আপনাদের তৃণমূলের আপনি একটা মূর্খ ক্যাডারের মতো কথা বলছেন। আপনাকে আমি একটা আমাকে 10 সেকেন্ড দিন। দেবনারায়ণ বাবু আপনি প্রশ্নটা শুনুন, কথাটা শুনুন। অধীর চৌধুরী যে সিএ কথা বললেন, সিএ পাস করানোর কথা আপনি জাস্টিফাই করছেন। আপনাকে আমি বলি, তৃণমূল কংগ্রেসের যে 8 জন এমপি ভোট দেননি, এমন নয় যে তারা 8 জন উপস্থিত ছিলেন না। নুসরাত জাহান তৃণমূলের এমপি সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্লামেন্টে বসে, ঠিক যখন ভোটিং শুরু হলো ভোট না দিয়ে বেরিয়ে গেলেন। এগুলো এমনি এমনি হয়? আপনাকে দুটো কথা মনে করাই, ট্রাই রেগুলেশন বিল আপনি কি বলছেন? আপনি বিরোধী দেখাচ্ছেন, মেজরিটি দেখাচ্ছেন। ট্রাই রেগুলেশন বিল নিয়ে যখন পার্লামেন্টে ডিবেট হলো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সৌগত রায়, সময় শেষ বলে আমি সময় নিচ্ছি না, আপনি জানেন বাকিদের তুলনায় আমি কিরকম সময় পেয়েছি, প্লিজ কথাটা বলতে দিন। ট্রাই রেগুলেশন বিল নিয়ে যখন পার্লামেন্টে ডিবেট হলো, তৃণমূলের পক্ষ থেকে সৌগত রায় বিলের বিরোধিতা করে ভাষণ দিলেন। ডিবেট শেষ হওয়ার পরে যখন ভোট হলো, ইনক্লুডিং সৌগত রায়, গোটা তৃণমূল কংগ্রেস বিলের পক্ষে ভোট দিল। এই হচ্ছে আপনাদের বিজেপি বিরোধিতার চেহারা। আপনি চ্যানেলে বসে আমাদেরকে শেখাচ্ছেন। শুভময় দা, তাহলে কি রাজনৈতিক যে পোলারাইজেশন যেটা বলা হয় যে বিরোধী শক্তিশালী বিরোধী, সেই শক্তিশালী বিরোধীর দিকেই ভোটটা যায়, আসলে এই যুক্তিতেই কি আগামী দিনে তৃণমূল এবং বিজেপি এই দুটি দল অন্তত গুরুত্বের জায়গা থেকে ভোটে লড়বে? একেবারে দেখুন, মূল কথা হলো কোন দল কার সঙ্গে কখন আছে, এটা খুব জটিল বিষয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন দল তাদের বিরুদ্ধে লড়াই করছে এবং কোথাও একসঙ্গে লড়াই করছে, এরকম কিন্তু হতেই পারে। অর্থাৎ রাজনীতিতে স্ববিরোধিতা থাকা এটা একেবারে সত্য, এটাকে যদি না মেনে নেওয়া হয় তাহলে আলোচনা এগোনো যাবে না। এবার এখন যে মূল জায়গাটা হচ্ছে বিজেপি আর তৃণমূল, তাদের ভোটের যোগফলটা
ম্যাক্সিমাইজ করতে চায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রায় 85% ভোট এই দুটো দলের আছে। এবার এরা কি চাইবে যে অন্য কোনো দলকে সেই ভোটের ভাগটা দিতে? যদি না দিতে চায় তাহলে তারা দুজনের মধ্যে তীব্র লড়াই করবে। যদি সেটা না করে তাহলে তৃণমূল কি চাইবে যে বিজেপি, আমি একটু বলে নি 1 মিনিট, একদম তাত্ত্বিকভাবে কারোর বিরুদ্ধে বলছি না, যে যদি মনে করি যে তৃণমূল কংগ্রেস একটা স্ট্র্যাটেজি নেবে, সেক্ষেত্রে বিজেপির ভোট কমানোর জন্য একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তারা চাইবে যে সিপিএম এবং কংগ্রেস আরো বেশি আন্দোলন করবে। আমি কিন্তু সিপিএম কংগ্রেসকে নিচু করছি না, তারা নিজেরাও অত্যন্ত ভালো আন্দোলন করতে পারেন, কিন্তু আমি বলছি আমার মনে হয় যে এই জায়গায় তৃণমূল আর বিজেপির পক্ষে কিন্তু নিজেদের বিরুদ্ধে তীব্র লড়াই করাটাই তাদের পক্ষে অপটিমাইজড হবে। একদম। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমি আসবো। আরো একটা ছোট্ট ইস্যু রয়েছে এবং তার আগে বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাওয়ার পরেই একবার অন্তত প্রণয়দার কাছ থেকে জানতে চাইবো, এই যে সিপিএম, মাফ করবেন, তৃণমূল না কংগ্রেস, কে বেশি দালালি করছে বিজেপির হয়ে? বিজেপি কি বলছে? একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। এখন প্রশ্ন উঠেছে বিজেপির দালালি কে করছে বেশি। প্রণয়দা, বাইরে থেকে কিরকম লাগছে? দেখুন, আমি খুব উপভোগ করছিলাম একটু আগে স্টুডিওতে যা হচ্ছিল। কিছুদিন আগে আমরা দেখলাম সোনিয়া গান্ধী তার জোটের যারা মুখ্যমন্ত্রী তাদের মিটিং ডেকেছিলেন। হঠাৎ করে দেখলাম সেই মিটিং এর মধ্যে মমতা ব্যানার্জিও ইনভাইটেড। শুধু ইনভাইটেড না, তাতে পৌরোহিত্য করার জন্য অফার করলেন সোনিয়া গান্ধী স্বয়ং। মমতা ব্যানার্জি পৌরোহিত্য করলেন, সবকিছু হলো। দীর্ঘদিন ধরে যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদটা ফাঁকা ছিল তাকে অধীর চৌধুরীকে ডিক্লেয়ার করলো। আর অধীর চৌধুরী ডিক্লেয়ার হওয়ার পরে কি করলো? সে রিয়া চক্রবর্তী, বাংলা রশ্মিতা, তার জন্য রাস্তায় নামলো। অথচ এই পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন যে মহিলাদের উপর অত্যাচার চলছে সেই নিয়ে কংগ্রেসের কোন আন্দোলন নেই। এ রাজ্যে যদি কংগ্রেসকে একটু শক্তি বাড়ানো যায়, সবচেয়ে বেশি লাভবান হবে মমতা ব্যানার্জি। 2016 সালে আমরা দেখেছি, কিন্তু 2016 সালে লোকসভার বাইরে প্রণয়দা, লোকসভার বাইরে জিএসটিতে বঞ্চনার অভিযোগে বিভিন্ন বিরোধী দল বিক্ষোভ দেখিয়েছে, সেখানে কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়নি। তৃণমূল কংগ্রেসও ছিল সেখানে। কে কংগ্রেসকে কে আহ্বান করবে? কংগ্রেসকে কে আহ্বান করবে? বিজেপি তার আহ্বান করবে না। তৃণমূল কংগ্রেস আহ্বান করেনি। ওইখানেই তো আমি বলছি, এই যে খেলাটা কংগ্রেস তৃণমূল, এই যে খেলাটা, এই খেলাটা পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে সবচেয়ে সেফ থাকবে মমতা ব্যানার্জি, সেফ থাকবে মমতা ব্যানার্জি। আর এটা কংগ্রেসও জানে। মমতা ব্যানার্জিকে অক্সিজেন দিতে হবে, মমতা ব্যানার্জিকে অক্সিজেন দিতে হবে। তার জন্য এই খেলা চলছে। এর কোনো বাস্তবতা নেই, এর কোনো বাস্তবতা নেই। শুদ্ধদা আসছি। অয়নবাবু, যেটা মূল বক্তব্যটা কি, সেটা হচ্ছে যে আমরা যদি আবার একই আলোচনা করি, পিছিয়ে গিয়ে কে কবে কার সঙ্গে থেকেছেন, তাহলে কিন্তু আলোচনাটা এগোবে না। অর্থাৎ মূল আলোচনাটা কি, 2021-এর নির্বাচনের আগে এই যে তিনটে রাজনৈতিক শক্তি লড়াই করছে, তাতে গত 4 বছর ধরে পরিষ্কার ভাবে বিজেপির ভোটের উত্থান হয়েছে। এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। মানে যাই অঙ্ক কষুন না কেন, যাই করুন না কেন, কার বাকলে দেখা যাবে বিজেপির ভোট কন্টিনিউয়াসলি বেড়েছে। এই জায়গায় দাঁড়িয়ে না না বলিনি, একটা কথা আছে, একটা কথা আছে। হ্যাঁ বলুন তাহলে, আর বলে আমি বলছি, এই যে বারবার আমরা দেখি যে লোকসভা ভোট নিয়ে বিধানসভার হিসেব, আপনি যদি 14 হিসেব দেখেন, 17.8 থেকে 16-তে 10-এ নেমে এসেছে বিজেপি। সুতরাং এটা কি কতটা যুক্তিযুক্ত? অর্থাৎ 2019-এর আগে একটা এক্সাম্পল, অর্থাৎ আমাদের ওটা একটা এক্সাম্পল আপনি যেটা দিচ্ছেন, আমরা যদি ট্রেন্ড দেখি বিজেপির ভোট বেড়েছে, এটাকে অস্বীকার করার কোনো মানে হয় না। এবার এই যে বিজেপির ভোট বেড়েছে, এবার এই জায়গায় মূল প্রশ্ন হচ্ছে, কোন কৌশলে কি বাম কংগ্রেস তাদের পরিসর তৈরি করতে পারবে? যদি তৈরি করতে হয় তাদেরকে, তাহলে কে লাভবান হবে? এটাই হচ্ছে মূল প্রশ্ন। আরো একটা ইস্যু এই মুহূর্তে, গ্রিন ট্রাইব্যুনালে বলা যায় কার্যত মুখ পুড়ল রাজ্যের। অর্থাৎ রবীন্দ্র সরোবরে একেবারেই ছট পুজো করা যাবে না। সুপ্রিম কোর্টে যাচ্ছে কেএমডিএ। এই নিয়ে রাজনৈতিক তরজা দেখুন। চোরও কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর। যারা বেশি ভোট রাজনীতি করে তাদের কাছ দিয়ে ভোট পালিয়ে যায়। মানুষের স্বার্থে মানুষের পাশে কাজ করব, মানুষ ঠিক করবে যে কে ঠিক কে ভুল। যে ভুল মমতা ব্যানার্জিরা পরপর দুবার করেছে, কারণ ওরাই বন্ধ করে দিয়েছে, সেই ভুল এবার যাতে না হয় সেটাই আমরা মনে করি, সেটা আমরা চাই। ছট পুজোর নামে ভোট পুজো
এটা বাংলায় আমাদের মমতা ব্যানার্জির অবদান। লেকের পাশে কলকাতার মানুষ হেঁটে বেড়ায়, আমরা না, আমরা তো জেলায় থাকি। বিহারি, বাঙালি, পাঞ্জাবি, গুজরাটি সবাই হেঁটে বেড়ায়, কলকাতার মানুষ হেঁটে বেড়ায়। তাই রবীন্দ্র সরোবর যদি দূষিত হয়ে যায় তাহলে তার প্রভাব সকলের উপরে পড়ে, সর্বোপরি কলকাতার মানুষের উপরে পড়ে। শতরূপ, এখানে তৃণমূল বিজেপির পার্থক্য থাকলো না, যেটা নিয়ে আলোচনা করছিলাম। তৃণমূল বিজেপির পার্থক্য থাকবে না, এটাই তো স্বাভাবিক। মুশকিলটা কি জানেন তো, আমি এক্ষেত্রে বিজেপিকে একটা ব্যাপারে পয়েন্ট দেবো, তা হচ্ছে যে বিজেপির কিন্তু একটা মানে পলিটিক্যাল কনসিস্টেন্সি আছে। সে আমি একমত হতে পারি, না হতে পারি, কিন্তু ওনারা 10 বছর আগেও যা বলতেন আজও তাই বলেন। তৃণমূলের ক্ষেত্রে ব্যাপারটা এমন অদ্ভুত, কখনো এনারা বলেন যে মহরম হবে বলে ভাষণ বন্ধ করে দিতে হবে, কখনো বলেন যে না রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দিতে হবে। এনাদের সব গোটা রাজনীতিটাই হচ্ছে কখন আমি কিভাবে ভোট আদায় করব, কখন আমি কিভাবে ভোট জোগাড় করব। আপনি দেবনারায়ণ বাবু, আপনি এটাকেও ডিফেন্ড করবেন, আপনি এটাকেও ডিফেন্ড করবেন। রাজ্যের সরকার ববি হাকিম বলছে যে রবীন্দ্র সরোবরকে ধ্বংস করার অধিকার চেয়ে আমরা সুপ্রিম কোর্টে যাব। আপনি কি বলছেন? এটা আপনারা কি করছেন? গ্রিন ট্রাইব্যুনাল রাইট দিয়েছে, আপনাদের কি অসুবিধা আছে রায়টাকে মানতে? আপনি ক্ষমতায় থাকলে আপনার কি অসুবিধা আছে রাজ্য সরকারের এই রায়টাকে মানতে? কিন্তু একটা ছোট কথা বলতে স্বার্থ তো দেখতে হবে। আরে কার স্বার্থ? শুনুন, ময়দান থেকে বইমেলা বন্ধ হয়েছে আজ থেকে 12 বছর আগে। আমি যে কথাটা বলছি আমাদের ভালো লাগেনি, কিন্তু আমরা তো মেনে নিয়েছি সেটা। না, আমি তো ঠিকই কেন বৃহস্পতি প্রচেষ্টা হয়ে যাচ্ছে? এটা কি রাজনীতি? সময় একদম শেষ, একদম শেষ, একদম শেষ। নিজের স্বার্থ পূরণ করে এই বিষয়গুলো নিয়ে আবারও প্রশ্ন উঠবে, তৃণমূলের ভূমিকা নিয়ে, বিজেপির ভূমিকা নিয়ে, কংগ্রেসের ভূমিকা নিয়ে, এবং রাজনৈতিক উত্তাপ 21-এর অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে বলা যায়। একদিকে রাজনৈতিক অশান্তি, সংঘর্ষ, মৃত্যু, অন্যদিকে এই ছট পুজো, বিভিন্ন পুজো নিয়েও চলছে রাজনৈতিক তরজা। শেষ করছি, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য।